স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। আজ আর আলোচনা নয়, আড্ডা হবে বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে, বিনোদনের এই শাখার অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে। না, ঠিক এতটা গম্ভীরও নয়। বাণিজ্যিক ধারার চলচ্চিত্রের নতুন যাত্রায় যোগ হচ্ছে নতুন নতুন ছবি, আর আড্ডায় সঙ্গে অবশ্যই থাকছে এক কাপ চা। কথা বলতে আজ আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছেন চলচ্চিত্র নির্মাতা নঈম ইমতিয়াজ নিয়ামুল, আছেন চিত্রনায়িকা মৌসুমী এবং চিত্রনায়ক ফেরদৌস। স্বাগত আপনাদের। ফেরদৌস, আমরা জানি যে আগামীকালকেই মুক্তি পাচ্ছে আপনার এই জন্য বলছি, এটা দুইভাবে এটাতে আপনি অভিনয় করছেন এবং এটি আপনার প্রযোজিত প্রথম ছবি, ফলে এটা নিয়ে নিশ্চয়ই একটা ভিন্ন রকমের অনুভূতি কাজ করছে। অবশ্যই। আসলে এটা একটা অনেক বড় একটা আনন্দের ব্যাপার যে আমার প্রোডাকশন থেকে আমি নিজে একটা ছবি তৈরি করতে পেরেছি। আমি আমার চোখের সামনে একটা ছবি চিত্রনাট্য থেকে হল পর্যন্ত, দর্শক দেখা পর্যন্ত এই যে জার্নিটা, এটা উপভোগ করতে পেরেছি। আজকে এইমাত্র আমরা এলাম, আমাদের ছবির প্রিমিয়ার শো ছিল। সেখানে মানে অদ্ভুতভাবে, যেটা আমি এক্সপেক্টও করিনি, যে সিনেপ্লেক্সের পুরো হল জুড়ে দর্শক এবং সিঁড়িতে পর্যন্ত প্রচুর দর্শক বসেছিল, যেটা দেখে ভীষণ আনন্দ লেগেছে, ভালো লেগেছে। সবার অনুভূতি আজকে জেনেছি। মনে হয়েছে যে আমার প্রযোজক হিসেবে কিছুটা হলো মানে সার্থক আজকের এই অবস্থান থেকে এরকম একটা অনুভূতি হচ্ছে আর কি। এখন আগামীকাল থেকে যদি এরকম হল ভর্তি লোক থাকে এবং লোকের ভালো লাগে, তবেই আমাদের পুরো সার্থকতা আসবে। এই চলচ্চিত্রটি যখন প্রথম হাতে নিলেন যে এক কাপ চা তৈরি করবেন, এটা ঠিক কবে এই পরিকল্পনাটা নিলেন যে চলচ্চিত্র প্রযোজনা করব? আমি যখন ফিল্মে এসেছি তখন থেকেই আমার সিনিয়র সবাইকে দেখতাম যে প্রযোজনা করছে। রাজ্জাক সাহেবের প্রযোজনা প্রতিষ্ঠান, ববিতা ম্যাডাম আছে, সেই ধারাবাহিকতায় দেখলাম মৌসুমীরও একটা প্রযোজনা প্রতিষ্ঠান আছে, সেখান থেকে মৌসুমীর সিনেমা বানিয়েছে। তখন থেকে আমার মধ্যে একটা সুপ্ত বাসনা ছিল যে ফিল্ম প্রডিউস করব একদিন, কিন্তু সেটা কতদিন পর সেটা তখনও বুঝতে পারিনি। আর এর মধ্যে আমি বাসু চ্যাটার্জির সাথে প্রায় 4টে ফিল্ম করেছি। এর মধ্যেই বাসুদা আমাকে একদিন একটা গল্প শুনিয়েছিল, এই এক কাপ চা। আর গল্পটা আমার তখন থেকে খুব ভালো লাগে, যে খুবই ইন্টারেস্টিং একটা গল্প, একটু অন্যরকম, ছোট ছোট সুইট সুইট মোমেন্ট আছে পুরো গল্পটা জুড়ে। আর আমার মনে হলো যে আমি যদি প্রযোজনা করি তো এই সিনেমাটা দিয়ে শুরু করতে পারি। তখন বাসুদাকে বললাম, বাসুদা আমাকে একটা স্ক্রিপ্ট দিয়ে দিল। এর মধ্যেই নিয়ামলের সঙ্গে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আমার মানে প্রোডাকশন থেকে অনেক টেলিফিল্ম করেছি, টেলিভিশনে নাটক করেছি, তো সেইভাবেই আমি ভাবলাম যে নিয়ামুলকে দিই, কারণ ওর সঙ্গে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। আমাদের দুজনের মধ্যে একটা ভালো কেমিস্ট্রি কাজ করেছে। আমার মনে হয় যে একটা প্রযোজক আর পরিচালকের মধ্যে এই বন্ধুসুলভ ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট একটা ভালো ছবি নির্মাণের ক্ষেত্রে, যেটা আজকে আমরা প্রমাণ করেছি। ফেরদৌস, আমরা অবশ্যই জানতে চাইবো যে হঠাৎ বৃষ্টি থেকে এক কাপ চা, বেশ একটা যোগসূত্র আছে এই পুরো জার্নিটা, কিন্তু জার্নিটা জানার আগে আমরা একটু মৌসুমীর কাছে জানতে চাইবো যে আপনি অনেকদিন যাবতই অভিনয় করছেন এবং আপনার সহশিল্পীর প্রযোজিত একটি, যেটা ফেরদৌস বলছিল যে একদম শুরু থেকে এটাকে বড় করা এবং আজকে মানুষের সামনে নিয়ে আসা, এই এই যাত্রাটা কেমন ছিল ফেরদৌসের এই ছবিটির, বিশেষ করে এক কাপ চা? এটা ওর জন্য প্রথম ছিল, আমার জন্য এই বিষয়টা প্রথম ছিল না। তো আমি তো বুঝতেই পারছিলাম যে প্রতি মুহূর্তেও কিভাবে কিভাবে এগিয়ে যাবে প্রত্যেকটা স্টেপ। তো আমি এই জন্য আগে থেকে প্রিপেয়ার ছিলাম যে এখন ওই প্রবলেমগুলো হবে, আগামী তোর এই প্রবলেম হবে, আজকে এটা হলো তো এটা পরিপ্রেক্ষিতে নেক্সট ডেট এইভাবে ও অ্যাবল করতে পারবে অথবা পারবে না। তো ওটার যাতে আপসেট না হয়, কিছুটা মানসিকভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি। আবার অনেক সময় হয়তো বা আগে থেকে সতর্ক করেছি যে এরকম হতে পারে, তুমি একটু সতর্ক থেকো, এভাবে করে ফেলো, কিছুটা হেল্প। এই ছবিটি হাতে নিলেন কিসের জন্য? যে ফেরদৌস করতে করছে সেই জন্য, নাকি এটির গল্প শুনে আপনি মনে করলেন এই ছবিটা আমার মূলত করা? আমি কাজ নিই, আর ওটাও সমান সমানই বলতে পারেন। এখানে যদি গল্পটা অতটা আমার ভালো নাও লাগতো, বা আমার যদি ক্যারেক্টারটা যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেভাবে যদি নাও করতো, তাও আমি ওর জন্যই করতাম, বিকজ সে আমার সহশিল্পী, প্রথমে একটা কাজ করতে যাচ্ছে, সেই দিকটা চিন্তা করেই করতাম। আবার উল্টোটাও যদি হয় যে ও যদি প্রডিউসার নাও হতো, অন্য কেউ হতো প্রডিউসার, শুধু গল্পটার জন্য হলেও আমি করতাম। তো সব কিছু মিলে এটা 50-50 100 হয়ে গেছে। এখানে আমার কোনো দ্বিমতই ছিল না গল্পটা শোনার পরে। যেমন এই ছবিটি যখন হাতে নিলেন তখন আপনার কল্পনায় কারা নায়ক নায়িকা ছিল? যখন আমরা প্ল্যানিং করলাম যে আমরা এক কাপ চা করব,
মানে যখন আমরা ঢাকায় অনেক স্ক্রিপ্টের জন্য অনেকের কাছে আমরা বললাম যে অনেকে আমাদেরকে স্ক্রিপ্ট দিল, কিন্তু আমাদের ওই মন মতো কোনো স্ক্রিপ্ট পাচ্ছিলাম না। তখন ফেরদৌস ভাই হঠাৎ বলল যে, অনেক দিন আগে ফেরদৌস ভাই গল্পটা বলেছিল, সে আমাকে ইন্ডিয়া থেকে ফোন করে। ফোন করার পর আমি তো খুবই এক্সাইটেড ছিলাম যে বাসুদার একটা গল্প। তো উনি ঢাকায় আসলো, আসার পর স্ক্রিপ্ট নিয়ে আসলো, আসার পর আমরা দেখলাম যে আসলে পুরো হিন্দি ভাষায় স্ক্রিপ্টটা করা। আমি বললাম যে ফেরদৌস, এটা তো পুরো হিন্দি, আমরা তো হিন্দি মানে বলতে পারি, জাস্ট পড়তে পারবো না। তখন আমরা ঢাকায় বিভিন্ন জায়গায় গেলাম, ইন্ডিয়ান এমবাসিতে গেলাম যে ট্রান্সলেট করা যায় কিনা। তারপরে যখন স্ক্রিপ্টটা বাংলায় নিয়ে আসা হলো, পড়ার পরে আমার মনে হলো যে ফেরদৌস ভাইও সেম, আমিও বললাম যে ফেরদৌস ভাই এই জায়গায় মৌসুমী আপু হলে যে একদম পারফেক্ট হয় ক্যারেক্টারটা। পরে বলে হ্যাঁ আমিও ভাবছি, দেন মৌসুমী আপুকে বললাম। তারপর আরেকটা ক্যারেক্টার ছিল আমাদের এই জায়গায়, হচ্ছে ঋতুদির দিলরুবা ক্যারেক্টার। সেম মানে ভাবনাটা, যেহেতু ফেরদৌস ভাইয়ের সাথে আমি অনেক নাটক করেছি, ওনার সাথে আমার একটা কেমিস্ট্রি তৈরি হয়েছে। এই জায়গাটা আমি মানে আমারও ভাবনায় ছিল ঋতুদি, যেহেতু আমার প্রথম ছবি, আমি চেয়েছিলাম যে বিগ কাস্টিং যদি হয় তাহলে আমার জন্য ভালো, এবং সেটাই হয়েছে। তো বিগ কাস্টিং নিয়ে কাজ করাটা একটু জটিল না? শিডিউল পাওয়ার খুবই ব্যাপার জটিল, আছে। খুবই জটিল। এই ক্ষেত্রে আমি বলবো যে না, আসলে কারণ কি সবাই এত সাপোর্ট দিয়েছে যে এটা কখনোই মনে হয় না। কারণ আমি কিছু উদাহরণ দেই, যেটা হচ্ছে যে আমরা শুটিং করেছি মৌসুমীপুর বাসার পাশে উত্তরাতে। আমাদের কিন্তু সে শুটিংয়েও আসছে, আমাদেরকে 2 দিন 3 দিন নিজের হাতে রান্না করে খাইয়েছে। তারপর হচ্ছে যে সেম ঋতুদি যখন ঢাকায় আসছে, আমাদের শুটিংয়ে কোনো মানে যেদিন আসছে সকালে এসছে এবং রাতে আমাদের শুটিং শেষ করে চলে গেছে, কোনো রকমের আসলে মানে আমরা ভোগান্তির শিকার হইনি। সেটা হচ্ছে যে আসলে আমরা যেটা জানি, এটা আমি করতে এসে এটা আমার ধারণাটা চেঞ্জ হয়ে গেছে যে আসলে সিনিয়ররা অনেক কোঅপারেটিভ হয়, সেটা আমি টের পেয়েছি। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের ছবিতে আপনার অনেক সেলিব্রিটি আছে, সেটা আমার হয়তো এই সৌভাগ্য হতো না যে ফরিদি ভাইয়ের সাথে কাজ করা। ফরিদি ভাইয়ের শেষ ছবি, ফরিদি ভাই যেদিন আমাদের শুটিং তার ছিল না, সে আমাদের সেটে গিয়ে বসেছিল, কারণ সে সাধারণত কোনো সেটে যায় না। মানে তার ভালো লেগেছে, এই যে ভালো লাগাটা এবং তার সাথে যে আমি কাজ করতে পেরেছি, এটাও আমি থ্যাঙ্কস যে ফেরদৌস ভাইকে জানাই। যে না হলে আমার রাজ্জাক সাহেব, তারপরে আলমগীর ভাই, সাকিব ভাই, আরও বিগ কাস্টিং আছে যাদেরকে নিয়ে করেছি, আমার একই ছবিতে আমি সবার সাথে কাজ করতে পেরেছি। হয়তো এরকম সুযোগ আর আমি নাও পেতে পারি। এইটা আমি খুবই থ্যাঙ্কস যে ফেরদৌস ভাইকে, এবং সে আমাকে নিয়েছে পরিচালক হিসেবে। আমাকে নবীন কিন্তু আমাকে সে সুযোগ দিয়েছে, এর জন্য ফেরদৌস আসলে তোমাকে এই সুযোগটা দিয়েছে, ফেরদৌসের জন্যই তোমার মানে সব স্বপ্নগুলো একটা করে পূরণ এবং হয়ে গেছে। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের ছবিটা রিলিজ যে একদম পুঙ্খানু এই যে মানে কোনো কম্প্রোমাইজ করেনি। অনেক প্রডিউসার আছে যে আপনার একটা সময় বিরক্ত হয়ে যা হয়েছে ছেড়ে দেই, কিন্তু এই জায়গাটা উনি অনড় ছিল। কখন মানে যা দরকার ছিল, আমি যা অনেক সময় অনেক অন্যায় আবদার করেছি যে এটা করি, প্রথমে হয়তো সে ভাবছে না দেখি কেউ, পরে বলে যে না উনি এটা করা যেতে পারে। এই যে এগুলো মানে বাবা সন্তান যে বাবাকে বলে, মানে সেই আবদারটা যে রাখে, হয়তো প্রথমে একটু চিন্তা করে যে না, পরে আবার এটার রেজাল্টটা দেয়, সেই জিনিসটা আমি পেয়েছি এই ছবিতে। ফেরদৌস, তার মানে বোঝা গেল যে এইটার যেই প্যাশনের জায়গাটি বলছিলেন, সেটি নিয়ামল সবসময়ই ফিল করেছে যে আসলে একটা প্যাশনের জায়গা থেকেই ছবিটি আপনি তৈরি করছেন। প্রথম যখন আপনি চলচ্চিত্রে আসছেন, তখন আসলে বাংলা চলচ্চিত্রে এটা একটা ভিন্ন ধারার সূচনা করেছিল, এবং নায়ক হিসেবেও ফেরদৌস একটা ভিন্ন জায়গায় চলে আসতে পেরেছিল। এই এক কাপ চা, যেহেতু আপনি এখন প্রযোজক হিসেবে একটা নতুন ইনিংস শুরু করছেন, সেখানে মানে এই কয়েকদিনে আমরা কালকেই অবশ্যই ফাইনাল রেজাল্ট পেয়ে যাব যে সত্যিকার অর্থেই ছবিটি কি হয়েছে, কিন্তু যারা ইতিমধ্যে যে দেখেছে, আপনার বিভিন্ন পর্যায়ে এটার সঙ্গে যুক্ত ছিল, তাদের কাছ থেকে ইমপ্রেশনটা কেমন পেয়েছেন? ওয়েল, আজকেই আমি এটা প্রথম বাইরে কাউকে দেখালাম। আজকে আমার ধারণা প্রায় 800-900 লোক দেখেছে ছবিটা, এবং প্রত্যেকের কাছ থেকে যেটা আমার কাছে মনে হয়েছে যে মানে আমি পজিটিভ একটা ভাইবস পেয়েছি। বিকজ ইট ওয়াজ মানে প্রবলেম একটা হয়ে গেছিল যে আমরা এত বেশি পাবলিসিটি করেছি, সো ওভার হাইপড ক্রিয়েট হয়েছে। সো লোকের অনেক বেশি এক্সপেকটেশন, মানে আমার কাছ থেকে ওরা মানে অ্যাজ ইফ জেমস ক্যামেরুন টাইপের কিছু একটা আশা করেছে যে আমি একটা টাইটানিক বানিয়ে ফেলেছি। আমার তখন খুব ভয় লাগলো যে আসলে আমি একটা খুব সাধারণ গল্প খুব সাধারণভাবেই বলার চেষ্টা করেছি।
আমি কিভাবে শুটিং করেছি সেটার দু একটা নমুনা দেই। যে আজকে শুটিং করতে গিয়ে দেখলাম যে আমার গায়ে একটা কম্বল, পরে মনে হলো যে এই কম্বলটা মৌসুমীর বাড়ি থেকে আনা। আমরা আমার বেডরুমে কিছু প্রপস ইউজ করেছি। এখন মনে সেগুলি- হচ্ছে যে আমাদের এই স্টুডিওটা কেন উত্তরায় হলো না, তাহলে অনেক কিছু খাবার থেকে শুরু করে হ্যাঁ, আমরা নিতেই পারতাম, আমাদের স্কোপ ছিল। মৌসুমীর বাসা থেকে প্লেট, টি স্পুন, এটা সেটা অনেক কিছু এনে ডাইনিং টেবিল সাজানো। সো এই জিনিসগুলো আমরা কিন্তু একদম পুরো প্রফেশনালি করতে পারিনি। সো এখানে একটা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে, আমাদের সুবিধা হয়েছে প্রচন্ড মৌসুমীর বাসাটা কাছে হওয়াতে। সো অনেক ধরনের আমরা সুবিধাগুলি পেয়েছিলাম। সো এই ছোট ছোট সহযোগিতা নিয়েই কিন্তু আমি একটা বড় কাজ করে ফেলেছি এবং মানুষের আশা অনেক বড় হয়ে গেছে। আজকে আমার যেটা খুব ভালো লেগেছে, আমাদের প্রিমিয়ার শোতে সাকিব এসেছিল একটু লেট করে, ছবি শুরু হয়ে যাওয়ার পর। তো আমাকে বললো 5 মিনিট দেখে বেরিয়ে যাব। ও আমার সঙ্গে দাঁড়িয়ে প্রায় 1.5 ঘন্টা সিনেমাটা দেখেছে। তখন আমার মনে হলো যে না, আমরা বোধহয় ভালোই কিছু করেছি। শাওনকে দেখলাম খুব মনোযোগ দিয়ে দেখছে। আফজাল হোসেন অনেকদিন পর মনে হলো পুরো একটা বাংলা সিনেমা বসে বসে হলে দেখলো। দ্বিতীয় পায়ে এসছে তার ফ্রেন্ডসদেরকে নিয়ে, তারা কয়েকজন নাকি সিঁড়িতেই বসেছিল এবং দে ওয়াচ দ্য হোল মুভি অ্যান্ড দে এনজয়। সো এই যে আমার ফ্র্যাটার্নিটির লোকজন, সানি ভাই অনেকক্ষণ ধরে বললো আমাকে যে সিনেমাটা শুরু হলেই কিন্তু আমি চলে যাব, কারণ অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল, পায়ে ব্যথা হয়ে গেল। পরে সেও কিন্তু আমার আর সাকিবের সঙ্গে দাঁড়িয়ে 1.5-2 ঘন্টা সিনেমাটা দেখেছে। সো এই সব কিছু মিলে আমার মেয়ে বাসা থেকে আসার আগে বললো যে আমি কিন্তু সিনেমাটা বাসায় দেখেছি, আমি শুরু হইলেই চলে আসব। ও বসে বসে পুরোটা দেখেছে। হ্যাঁ, তো এই সমস্ত কিছুই কিন্তু আমার কাছে মনে হয়েছে পজিটিভ। আমার যে বন্ধুরা এসেছে, মৌসুমীর প্রচুর বন্ধুরা এসেছে, সবার ভালো লেগেছে। হয়তো অনেকে বাধ্য হয়ে অনফেস বলেছে সত্যি সত্যি আমরা কালকে ভালো রেজাল্ট পাবো, কিন্তু কি হয়, একটা ভালো পরীক্ষা দেওয়ার পর কিন্তু স্টুডেন্ট বোঝে যে আমার ভালো হয়েছে পরীক্ষাটা। তো সেই ধরনের একটা অনুভূতি আজকে আমাদের মধ্যে কাজ করছে। আসলে এই যে মানে তাৎক্ষণিকভাবে মানুষের কেমন লাগছে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার প্রথম ছবির ক্ষেত্রে যেহেতু আমরা একই বিভাগের শিক্ষার্থী, আমাদের শিক্ষক নুরুদ্দিন স্যার তখন কিন্তু তিনি ছিলেন সেন্সর বোর্ডে এটা দেখে এসে ক্লাসে বলতেছে যে দেখো তোমরা কিন্তু হঠাৎ বৃষ্টি ছবিটা অবশ্যই দেখতে যাবা, চমৎকার একটা ছবি, অনেক দিন পরে একটা ভালো ছবি দেখলাম। এটা হয় কি সাথে সাথে কিন্তু ছড়ায় গেল যে আমরা সবাই ফিল করলাম যে নুরুদ্দিন স্যার বলতেছে ভালো ছবি, তাহলে এটা দেখা দরকার। তো একই রকম যদি একটা ছবি যখন শাকিব খানকে ধরে রাখতে পারে, তার মানে সেটা আমার মতো সাধারণ দর্শককেও ধরে রাখতে পারবে। আমারও আজকে আসলে এই ধারণাই হয়েছে। এই যে ইন্টারেস্টিং ব্যাপার বলেছে, আমি যখন মাস্টার্সের ভাইবা পরীক্ষা দিতে যাই তখন তো আমি ফিল্মে শুটিং শুরু করে দিয়েছি। তা আমি ভাইবার কিছুই শিখে যাইনি। তা আমি সারাক্ষণ ভাবছিলাম যে কোনোভাবে আলোচনাটা ফিল্মের দিকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, তো এবং আজকেও আমি সেরকম একটা প্রিপারেশন নিয়ে রেখেছি যে যদি দেখি লোকে বোর হচ্ছে, আমরা ওখানে একটা চিৎকার হইচই গল্প হাসাহাসি করে অন্যদিকে ডাইভার্ট করে নিয়ে আসবো, যাতে করে কেউ পুরো সিনেমা না দেখতে পারে। সো সেই ভাইভাতে আমি পাশ করে গেছিলাম, বিকজ আমাদের মুনির স্যার মানে আমাদের সঙ্গে নেই, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। মুনির স্যার ছিল, মুনির স্যার বলল আচ্ছা ইউ আর ভেরি হ্যান্ডসাম, তোমাকে তো আমি কখনো ক্লাসে দেখি না। তা আমি বললাম যে স্যার আমি আসলে শুটিং নিয়ে ব্যস্ত থাকি। আচ্ছা, আমি তাই ভাবছি যে ইউ লুক লাইক এ ফিল্ম অ্যাক্টর। হ্যাঁ, কি সিনেমা করছো? তখন গল্প আস্তে আস্তে সিনেমার দিকে চলে গেল, আমার ভাইবা শেষ। আমি আজকেও মাথায় একটা ওরকম একটা ভাইবার প্ল্যানিংই রেখেছিলাম যে নিয়ামুল, যদি দেখি মানুষ উসখুস করছে, উঠে যেতে চাচ্ছে, তখন কিন্তু নানানভাবে রাখতে হবে। তো আমাদেরকে সেই ট্রিক্স করতে হয়নি আজকে, ছবির মধ্যে সেই ব্যাপারগুলি ছিল। মৌসুমী, আমরা একটা বিরতিতে যাব, কিন্তু বিরতিতে যাওয়ার আগে আপনাকে একটু মানে আপনার কাছ থেকে একটা প্রশ্ন রেখেই বিরতিতে যাব যে এই যে ছবিটি করতে গেলেন, তারা প্রত্যেকেই ফিল করেছে যে তারা আসলে আপনার বাড়িতেই আছে, একরকম এক্সটেনশন অফ ইয়োর হাউস এই পুরো শুটিং ইউনিটটি ছিল। আপনি কিরকম ফিল করেছেন এই ছবিটি করতে গিয়ে? সহশিল্পীদের সঙ্গে আপনার সম্পর্কটি কেমন ছিল? এবং আসলে যদি ইউনিটের সবাই একটা ইউনিট হতে পারে, এটাই একটা সবচেয়ে বড় মেজারমেন্ট যে ছবিটি ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে। মৌসুমী, আপনার উত্তর আসলে আমার এই কথাগুলো বিরতির সব পরে আপনি উত্তরটা বলে দিতে দিয়েছেন। হবে। আপনি সব বলুন। আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি একটু পরে।